উপাচার্যের পদত্যাগের দাবি অনড় কুয়েট শিক্ষার্থীরা, চাপ দিয়ে অপসারণ মানবে না শিক্ষকরা। ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারে দেশ প্রত্যাহার। বৈশ্বিক নানা ঘটনায় মনোযোগ হারাচ্ছে রোহিঙ্গারা, মন্তব্য প্রধান উপদেষ্টার। আঞ্চলিক নিরাপত্তায় অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থার আহ্বান। অপ্রয়োজনীয় সংস্কার বিপদ ডেকে আনতে পারে বললেন মির্জা আব্বাস। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সংকট বাড়ছে, মন্তব্য খসরুর। দুবাইয়ে অর্থ পাচার নিয়ে অনুসন্ধানে দুদক, ৭০ জনের আয়কর নথি তলব। ক্রিকেটার সাকিবের দুর্নীতির খোঁজে বিভিন্ন দপ্তরের চিঠি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ১.৫ মাসের মাথায় ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। ২৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু। জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় জেরে সাঁড়াশি অভিযান। ২৬ জন নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা। পাকিস্তানকে দায়ী করে উত্তাল রাজপথ। এবং সিলেট টেস্টে বাংলাদেশের লজ্জার হার, একদিন হাতে রেখে ৩ উইকেটে জিতল জিম্বাবুয়ে। ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা মুজরাবান। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজরী। এবারে থাকছে বিস্তারিত। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা। তবে চাপ প্রয়োগ করে অপসারণের সিদ্ধান্ত হলে তা না মানার কথা জানিয়েছে শিক্ষক সমিতি। এদিকে জরুরি সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আব্দুল আল মারুফের রিপোর্ট। উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন কুয়েট শিক্ষার্থীরা। বুধবার সকাল 10:15টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শোনেন এবং তাদের অনশন ভাঙার অনুরোধ করেন। পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে যেখানে ছাত্রদেরকে অনশন হচ্ছে। তারা চাইছে এখনই আমরা ঘোষণা দিই যার মাধ্যমে তারা অনশন সেরে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনে কিছু রয়েছে, যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের 5টি যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করেছে শিক্ষক সমিতি। তবে ভিসি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে তার পদত্যাগের পক্ষে নয় বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা তীব্রভাবে বিরোধিতা করছি এবং কুয়েট শিক্ষক সমিতি এটা কোনোভাবেই মেনে নেবে না। কুয়েটের পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে কুয়েটে আসেন। ইউজিসির পক্ষ থেকে অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান সহ অন্য 2 সদস্য অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা আন্দোলন প্রত্যাহারের জন্য তাদের অনুরোধ করেন। প্রতিষ্ঠানের ভাবমূর্তি সেটাকেও আমাদের বিবেচনায় রাখা জরুরি। সবকিছু বিবেচনা নিয়ে আমরা খুব দ্রুতই ইনশাআল্লাহ আমরা একটা সমাধান দিচ্ছি একটা প্রক্রিয়ার মধ্যে। এমন পরিস্থিতিতে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের 102তম জরুরি সিন্ডিকেট সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে সিন্ডিকেট সভায়। এর আগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারাদেশ দিলে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। এরপর থেকে অসুস্থ হওয়ায় 6 জনকে নেওয়া হয় মেডিকেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর ইসলাম রকি, যুক্ত হচ্ছেন সরাসরি। রকি, শিক্ষা উপদেষ্টার সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পরও আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের যে সিদ্ধান্ত আজকে বিকেলে নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 37 জন শিক্ষার্থীকে যে বহিষ্কারাদেশ ছিল এই বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে এবং যে হলের যে 7টি বিশ্ববিদ্যালয়ের 7টি হল ছিল এই হলগুলো কিন্তু খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবিতে অনড়, তারা কিন্তু এখনো অনশন চালিয়ে যাচ্ছে এবং যে 32 জন শিক্ষার্থী ছিল তাদের ভিতর থেকে প্রায় 15 জনের বেশি শিক্ষার্থী কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। বিকেলবেলায় সিন্ডিকেট
হবার পর ভিসি পদত্যাগ না করায় কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলনে আরো তীব্রতা এসেছে। বিকেলবেলায় তারা একটি সংবাদ সম্মেলন করেছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে শিক্ষকরা যে কথা বলেছে যে ভিসিকে কোনো চাপ দিয়ে অপসারিত করলে সেটা মেনে নেবে না, এই বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ এবং শিক্ষকদের যে সংবাদ সম্মেলন এটা প্রত্যাখ্যান করেছে। এবং এই মুহূর্তে কুয়েটে কিন্তু শিক্ষার্থীদের একটি মিছিল চলছে এবং বিকালে সন্ধ্যা ঠিক আধ মুহূর্তে শিক্ষার্থীরা একত্রিত হয়ে এক দফা দাবিতে কিন্তু একটি কফিন মিছিল করেছে। আরেকটু বলে রাখি যে এর আগে আজ সকালে কিন্তু শিক্ষা উপদেষ্টা এসেছিলেন কিন্তু অনশন ভাঙানোর জন্য, তবে শিক্ষার্থীরা কিন্তু সেই অনশন প্রত্যাখ্যান করেছে। পরবর্তীতে কিন্তু সারাদিন ধরে কিন্তু সেই ইউজিসির একটি সদস্য তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল ঘটনা কিন্তু আসলে পর্যালোচনা করেছেন এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত সিন্ডিকেট সভা হয়েছে। এখন অবধি কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান এক দফা দাবিতে কুয়েটের ভিসির যে অপসারণ সে দাবিতে তারা এখনো অবস্থান করছে এবং তারা কুয়েটের ডিএসডব্লিউ চত্বরে অনুসরণ করছে। পাশাপাশি কিন্তু কাফনের যে মিছিল সে মিছিল কিন্তু তারা করছে। খুলনা কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। এদিকে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে অনশন সহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্কিত ভিসিকে অপসারণে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠন অনশন সহ নানা কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে আমরণ অনশন করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। কুয়েটের নানা প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা। কুয়েটের ভিসি, নির্লজ্জ ভিসি ডক্টর মাসুদ, তিনি সিন্ডিকেট মিটিং ডেকে একটু এই ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যে স্পিরিটকে ধারণ করে জুলাইয়ে আমরা সবাই একসাথে রাস্তায় নেমেছি, সেই স্পিরিটকে আমরা এখনও ধারণ করি এবং আমরা সেই স্পিরিটকে এখনও ধারণ করে কুয়েটের শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং থাকব। একই সঙ্গে বিকেলে সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে কুয়েট ভিসিকে অপসারণের দাবি করেন তারা। সবাই প্রতীকী অনশন করতেছে, সবার দাবি একটাই, কুলাঙ্গার ভিসিকে আর তারা কুয়েটের ভিসি বলতে দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, দ্রুততম সময়ের মধ্যে সসম্মানে পদত্যাগ করুন। যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হয় ছাত্র সমাজ ভালো করে সেটা জানে। কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে আমরণ অনশন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভিসি মাসুদকে অপসারণ করা না হয় আমরা আমাদের এই অনশন স্থল এখান থেকে চেঞ্জ করে আমরা মহাসড়কে যাব, আমরা মহাসড়কে অনশন করব। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রুয়েট শিক্ষার্থীরা। একাত্মতা জানিয়ে আমরণ অনশনে বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কুয়েট শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত পাশে থাকার কথাও জানায় তারা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের নানা ঘটনায় রোহিঙ্গারা বিশ্ব মহলের মনোযোগ হারাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সংকট দীর্ঘায়িত হলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হবে। রাখাইনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ নিয়ে আন্তর্জাতিক আদালতে চলমান মামলার খরচ মেটাতে ওআইসির সহায়তায় চান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদন। কাতারের দোহায় সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যালেঞ্জেস অ্যারাউন্ড শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নিয়ে সৃষ্ট সংকটের ভয়াবহতা তুলে ধরেন তিনি। বলেন, নানা বাধা বিপত্তি সত্ত্বেও 13 লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। ক্যাম্পে প্রতি বছর যুক্ত হচ্ছে 32,000 নবজাতক। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনকেই সংকটের সমাধান মনে করছে বাংলাদেশ।
রোহিঙ্গাদের সহায়তা প্রত্যাবাসন সহ সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সংকট দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে বলে শঙ্কা জানান তিনি। মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি মিয়ানমারে জাতিগত নিধন ইস্যুতে চলা আন্তর্জাতিক বিচার আদালতের খরচ মেটাতে ওআইসি সহায়তা পেতে সংস্থার প্রভাবশালী সদস্য হিসেবে কাতার সরকারের সহায়তা চান ডক্টর ইউনূস। বলেন, বিশ্বের নানা ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে রোহিঙ্গা সংকট থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধীরে ধীরে সরে যাচ্ছে। সফরের তৃতীয় দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। গোলটেবিল বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি কাতার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, কর্মকর্তা, বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপি রাষ্ট্রের সব নাগরিককে সমানভাবে দেখে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে 31 দফা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিগত সময়ে তিস্তা নিয়ে অনেক রাজনীতি হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ মনে হয় কোনো বিষয় এখানে নেই। আমরা সকলে বাংলাদেশে এবং বাংলাদেশি হিসাবে রাষ্ট্র যেই অধিকার দেয় নাগরিককে, সংবিধান যেই অধিকার দেয় নাগরিককে, সেই বিচারে সবারই সমানভাবে সবকিছু পাওয়ার অধিকার আছে। তিস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। যেভাবেই হোক আমাদেরকে তিস্তার সমস্যার সমাধানে একটা জায়গায় এসে পৌঁছতে হবে। আমরা দেখেছি বিগত 10 বছর 15 বছর ধরে বিভিন্নভাবে তিস্তাকে সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলায় বিতর্ক তৈরি হয়েছে। এতে দ্রুত নির্বাচন না দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বিএনপি সংস্কার চায় না এমন অপপ্রচার চালিয়ে জল ঘোলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারসানার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়টি বিতর্ক তৈরি করছে। তাতে দ্রুত নির্বাচন না দেওয়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। ডিসেম্বরে না হোক জুনে হবে, এই কথাটাই আমাদের একটা বিব্রতকর অবস্থা ফেলে দিয়েছে। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। এদিকে বুধবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে এনডিএম ও গণফোরামের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এনডিএম ও গণফোরামের নেতারা আহ্বান জানান, ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করার। যুগপৎ আন্দোলনের সকল দলের পক্ষ থেকে বিএনপির নেতৃত্বে যে 31 দফা আমরা দিয়েছি, সেই একই সংখ্যা 31 দিনের ভেতরে কিন্তু ঐকমত্য কমিশন আমাদের সবার ঐকমত নিয়ে একটা নতুন চার্টার তৈরি করতে পারে যে এই কোন কোন সংস্কারে আমরা সবাই একত্রিত আছি। এই চার্টারটা একবার তৈরি হয়ে গেলে এরপরে নির্বাচনের কোনো ধরনের দেরি করার কোনো কারণ আমরা দেখি না। আমরা বারবার বলে আসছি যে সরকার যাতে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের কাছে এই নির্বাচন নিয়ে বিভিন্নমুখী কথা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ বা রোড ম্যাপ পাইনি। বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সংস্কার চায় না এমন প্রোপাগান্ডা ছড়িয়ে জল ঘোলা করার চেষ্টা চলছে। কারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, কেউ বলছে সংস্কার চায়, কেউ বলছে চায় না, এবং এই ধোঁয়াশা পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে যেই সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো দিয়েছে সেই বিষয়ে কোথায় ঐক্যমত হয়ে গেছে ইতিমধ্যে, সেটা জাতির সামনে তুলে ধরলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়।
দেশের চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, সরকার আর জনগণের মাঝে সম্পর্ক তৈরি করার জনপ্রতিনিধি এখন নেই, তাই অস্থিরতা বাড়ছে। তার অনুপস্থিতিতে যে কাজগুলো হচ্ছে, জনপ্রতিনিধি না থাকার অনুপস্থিতিতে, এটা দেখার কেউ নাই। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 1.5 মাসের মাথায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হলো। একই সঙ্গে আগামী 27 এপ্রিল শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। বুধবার সকাল 10:30টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। চার্জশিটে বলা হয়, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। বিজ্ঞ আদালত আমার এবং লন্ডন পাবলিক প্রসিকিউটরের সমুদয় বক্তব্য শুনেছেন, রেকর্ড পর্যালোচনা করেছেন এবং প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন। আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লন্ডন পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে যৌথ অভিযানে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে পারভেজ হত্যায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতার হওয়া আরেক আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার তাকে তোলা হয় ঢাকার সিএমএম আদালতে। এর আগে পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 আসামি কামাল শেখ, আলভি হোসেন ও আলামিন 7 দিনের রিমান্ডে আছেন। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে 450 ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগ অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে 70 জনকে শনাক্ত করে তাদের আয়কর নথি তলব করে এনবিআর এর চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একইভাবে পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়। দুদক কমিশনার জানান, পাচারকারীদের ধরতে অত্যন্ত কঠোর অবস্থানে তারা। ফজলে আদিত্যের রিপোর্ট। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ের সম্পদের পাহাড় গড়েছেন 459 বাংলাদেশি। তাদের নামে 972টি সম্পদ কেনার তথ্য রয়েছে। এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমে 70 জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই 70 জনের কর শনাক্তকরণ নাম্বার সহ সংশ্লিষ্ট নথি চেয়ে এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি। পাশাপাশি অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার কথা জানান দুদক মহাপরিচালক। এই বিষয়ে অনুসন্ধান আছে এবং অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দলিল প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পাচার হওয়া অর্থ ফেরতে আইনের সব সুযোগ ব্যবহার করা হচ্ছে। অর্থ পাচারকারী শয়তানের মতো উল্লেখ করে তিনি বলেন, তাদের ধরা কঠিন হলেও ছাড় দেওয়া হবে না। আমরা জেনে শুনে কি চুপ থাকবো? কিন্তু পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো। শয়তান ওই আপনার শিরায় উপশিরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। পাচারকারীর জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি, কিন্তু পাচারকারীকে যদি কোনো না কোনোভাবে আমরা ধরতে পারি, ইনশাল্লাহ আমরা কোনো ছাড় দেব না। এদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।